কি অবস্থা সবার? আশা করছি সবাই খুবই ভালো আছো। আমরা আজকে গুণগত রসায়ন চ্যাপ্টারটার যে দ্রাব্যতা অংশটা আছে তার একদম লাস্ট একটা টপিক সময়ন প্রভাব, এই জিনিসটা আমরা আসলে একটু পড়বো। আচ্ছা, এখন সময়নের প্রভাবে আসলে কি হয় এবং কোন কোন পয়েন্টগুলো আমরা পড়বো এগুলো আমরা ফার্স্টে যদি একটু সামারি করে নিই, তাহলে সময়নের প্রভাবের আমার হলো কি যে দ্রাব্যতা হলো হ্রাস পায়। এইটা হলো তোমার কি মেইন পয়েন্ট যেটা আমাদের কনসেপ্টে লাগবে। ঠিক আছে, আমরা এই জিনিসটা নিয়ে আজকে একটু আলোচনা করব। আর কিছু আমাদের ম্যাথ আছে, এই পার্টটাও আমাদের হলো কি একটা সিকিউ আসলে তার গতে হইলো আমার কেআইপির জন্য এই অদক্ষেপের অঙ্কগুলো আসে, ঘতে আমাদের হইলো কি যে সময়ন প্রভাবের কারণে নতুন দ্রাব্যতার মান কেমন হয়, কেমন পরিমাণ হ্রাস পায়, এই জিনিসগুলো নিয়ে হলো আমাদের আলোচনা থাকবে। আচ্ছা, এখন ফার্স্টে আমরা একটু আলোচনা করি যে সময়ন প্রভাব বলতে আমরা আসলে কি বুঝবো। আচ্ছা, এখন নাম যেহেতু তোমার কি সময়ন বলা হয়েছে, তাহলে এখানে আসলে আমরা কি নর্মালি বুঝতেছি যে দুইটা জায়গার মধ্যে একটা কমন কি থাকবে, আয়ন থাকবে, যেটাই হলো আমাদের কি কমন আয়ন ইফেক্ট বা কি আমার সময়ন প্রভাব। ঠিক আছে, তাহলে এই জিনিসটা ধরো আমরা বোঝার জন্য একটা নর্মাল ফ্রেম ধরো যদি এরকম চিন্তা করি যে NaCl এর একটা লবণ হলো তোমার এই জায়গার মধ্যে হলো আছে, ঠিক আছে, Na+Cl- আয়ন, এবং এইটা হলো একটা সম্পৃক্ত দ্রবণ। মানে সমনায়ন হইলে আমাদের কি ঘটনা আসলে ঘটা উচিত, এটা ধরো যে আমরা নিজেরাই ঘটনা থেকে বলতে পারবো। আচ্ছা, তাহলে আমাদের Na+ এবং Cl- একটা সম্পৃক্ত দ্রবণ আছে, আমরা তো অলরেডি দ্রাব্যতা গুণফল পড়ে আসছি। তাহলে এই অবস্থায় তোমার এই দ্রবণের যে কেআইপির ভ্যালু, মানে সোডিয়াম প্লাসের ঘনমাত্রা এবং যেই Cl- এর ঘনমাত্রা, তাদের গুণফলের ভ্যালুটা আসলে কার সমান হয়ে বসে আছে, কেএসপি সমান হয়ে বসে আছে, যেহেতু এটা তোমার কি সম্পৃক্ত কন্ডিশন, সর্বোচ্চ পরিমাণে দ্রবীভূত আছে। ঠিক আছে, আচ্ছা, এখন কথা হইতেছে যে এই জায়গার মধ্যে আমাদের হইলো যদি একটা কমন আয়ন সম্পন্ন আরেকটা পদার্থ আমি দেই, ঠিক আছে, তাহলে ওই পদার্থটা ধরো আমি বললাম হইলো HCl, আমি হইলো এখানে দিছি। তাহলে HCl জিনিসটা যদি এখন আমি এই দ্রবণের মধ্যে দেই, তাহলে এই দ্রবণে এখন আমার কি হবে, HCl যেই যৌগটা আমি দিছি সেখান থেকে কি H+ এবং Cl- আয়ন আমার কি হবে, এক্সট্রা তোমার কি তৈরি হবে এই জায়গায়। তাহলে এখন যদি আমি তোমারে বলি যে পাত্রের অবস্থাটা কি, তাহলে পাত্রের অবস্থাটা এখন এরকম না যে এইখানে এখন Na+ এবং তার সাথে যা Cl- ছিল তা তো আছেই, এবং আমি যে HCl দিছি তার থেকে H+ এবং আমার কি হয়েছে Cl- আছে। তাহলে এখন যদি আমরা এই দ্রবণের এই অবস্থায় তার কেআইপি নির্ণয় করি, তাহলে আমরা কি নির্ণয় করব, ধরো কেআইপি আমরা কার নির্ণয় করব, NaCl এর। তাহলে আমরা আগে তো আসলে অনেক অঙ্ক করে আসছি যে এই দ্রবণে এখন আমার কি দেখতে হবে যে Na+ এর ঘনমাত্রা কত এবং Cl- এর ঘনমাত্রা কত, দ্রবণে যা আছে আমার কি টোটালটাই নেওয়া লাগবে আয়নিক গুণফল বের করার সময়। তাহলে এই অবস্থায় এখন যদি আমি আয়নিক গুণফল বের করি কেআইপি, তাহলে তোমার কি হবে, দেখো সোডিয়াম প্লাস এবং এই যে Cl-, ধরো নতুন দ্বারা আমি প্রাইম বললাম, এখন যে গুণফলের ভ্যালুটা দেখো আগের Na+ আর Cl-, এই দুই ভ্যালুর গুণফলই আমার কি কেএসপির সমান ছিল। তাহলে এখন আমি এক্সট্রা একটা অ্যামাউন্ট দিছি, এই অ্যামাউন্ট সহ টোটাল ক্লোরিনের পরিমাণ বা Cl- প্রাইমের ভ্যালু কি এই Cl- এর চাইতে বেশি। তাহলে এই দুইটা গুণ দিলে আমি যে কেআইপির ভ্যালু পাইতেছি, তাহলে এই ভ্যালুটা এখন কি হবে, গ্রেটার দেন আমার কি কেএসপি হয়ে যাবে না। তাহলে এখন ঘটনাটা কি বুঝছো যে জিনিসটা আমার সম্পৃক্ত দ্রবণে ছিল, কিন্তু একটা কমন আয়নের ঘটনা ঘটার কারণে ওই সম্পৃক্ত দ্রবণটারই কেআইপির মান কেএসপি যেতে কি হয়ে গেছে, বড় হয়ে গেছে, যেটা আমার সম্পৃক্ত অবস্থায় অলওয়েজ কি হওয়ার কথা ছিল, কেএসপি সমান হওয়ার কথা ছিল। তাইলে কেএসপির মানের তুলনায় যদি কেআইপি আমার কি হয়, বড় হয়, তাহলে এর পরবর্তী ঘটনা আসলে কি ঘটে, অদক্ষেপ ঘটবে। তাহলে অদক্ষেপ তোমার তো আসলে একটা আয়ন কখনো ঘটতে পারবে না, অদক্ষেপের জন্য আমাদের হইলো কি যে পুরা লবণ হইলো অদক্ষেপ হইতে হবে। তাহলে এই দুইটা ভ্যালু যেহেতু আমার কি গুণফলের মান কেএসপির চাইতে বেশি আছে, তাহলে তাদের থেকে আমার কি হবে, অল্প অল্প পরিমাণ অদক্ষেপ পড়বে। অদক্ষেপ পড়তে থাকলে তাদের ভ্যালুগুলা কি একটু একটু ছোট হইতে থাকবে, তো ছোট হইতে থাকলে একটা পর্যায়ে যায় তাদের যে ভ্যালু দুইটার কি হবে, গুণফল হবে, তখন এটা আবার কি হবে কেএসপির সমানে যায় পৌঁছাবে, তখন জিনিসটা কি অদক্ষেপ পড়া থামবে।
ঠিক আছে, তাইলে এখন আমার কি হইতেছে, অদক্ষেপ পড়তেছে তাহলে অদক্ষেপ পড়ার পরে আমি ধরলাম যে এখন কি আমার Na প্লাসের ঘনমাত্রা একটা টার্মে আসলো যেটা হলো প্রাইম, এবং Cl প্রাইম যেটা ছিল সেটার ঘনমাত্রা কইমা কইমা ধরো আরেকটা টার্মে আসলো Cl মাইনাস প্রাইম। এখন যে কেআইপির ভ্যালুটা আসছে নিউ অদক্ষেপ পড়ার পরে এইটার ভ্যালু এখন আমার কি হলো কেএসপির সমান হলো। ঠিক আছে, তাহলে এইটা হলো তোমার কি এখন আমার বর্তমান অবস্থা, এই যে এই কন্ডিশনটা হলো এখন বর্তমান অবস্থা। তাহলে বর্তমান অবস্থায় তুমি এখন দেখো তো যে এই জায়গা থেকে আমার হলো কি NaCl আগে যা যা ছিল কিছু পরিমাণ কি পড়ছে অদক্ষেপ পড়ছে, তাহলে অদক্ষেপ তো তার একটা অণু পড়লে তারও একটা অণু পড়ছে, মানে একটা সোডিয়াম পরমাণুর সাথে একটা ক্লোরিন পরমাণু অদক্ষেপ পড়ছে। তাহলে এখন আমার কি এই সোডিয়াম পরমাণু কিছু অদক্ষেপ পড়ছে, ক্লোরিন মাইনাস পরমাণু কি আমার কিছু অদক্ষেপ পড়ছে, মানে টোটালটা মিলায় অদক্ষেপ পড়ছে। এটারে আমি কি ধরো বিভক্ত করে আমি বললাম যে উপরের ক্লোরিনগুলো থেকে কিছু অংশ অদক্ষেপ পড়ছে আর এদিকে Na প্লাস থেকেও কিছু অংশ অদক্ষেপ পড়ছে। তাইলে এখন দ্রবণে থাকা সোডিয়াম প্লাসের পরিমাণ এবং Cl মাইনাসের পরিমাণ, মানে টোটালটার পরিমাণ বললেও আমার সমস্যা নাই, তাদের পরিমাণগুলো কি আগে যা ছিল তার চাইতে কি আমার কম পরিমাণ আছে না। তাহলে NaCl লবণ আগে যতটুক দ্রবীভূত ছিল এখন কি আর ততটুক দ্রবীভূত থাকতে পারতেছে, তা তো আর থাকতে পারতেছে না। তাহলে বর্তমানে তার হলো কি পানিতে HCl সহ যেই পানিটা আছে সেইখানে NaClটা আর আগের মতো দ্রবীভূত হয়ে থাকতে পারতেছে না, তাদের একটু অদক্ষেপ হয়ে যাওয়ার পরে বর্তমানে এই অ্যামাউন্টে তারা কি দ্রবীভূত অবস্থায় আছে। তাহলে এই ভ্যালুগুলো আগেরগুলোর চাইতে যেহেতু ছোট, তাহলে আগের তুলনায় এখন কি কম পরিমাণ দ্রবীভূত হয়ে আছে, তাহলে আমরা বলতে পারি NaCl এর দ্রাব্যতা আমার আগের চাইতে কি পাইছে, হ্রাস পাইছে। ঠিক আছে, তাহলে এইটাই হলো আমাদের মেইনলি সময়ন ঘটনার জন্য ইফেক্ট আর কি, যে একটা সম্পৃক্ত অবস্থা যেখানে তার ম্যাক্সিমাম পরিমাণে দ্রবীভূত হয়ে ছিল ওই অবস্থায় তুমি যদি একটা কমন আয়ন দাও তাহলে তার কেআইপি এর ভ্যালুটা কি করে ফেলে কেএসপি অপেক্ষা ইনক্রিজ করে ফেলে। তখন তুমি শুধু যে আয়নটা দিয়ে ইনক্রিজ করাইছো সেটা তো আর অদক্ষেপ করতে পারে না, তখন ওই আয়ন এবং এই সাথে সোডিয়াম তারা দুইজন একত্রেই কিছু অল্প অল্প কি হয়ে যায় অদক্ষেপ করে যায়। তাহলে ওই জায়গায় থাকা এখন NaCl এর পরিমাণটা আমার কি হবে তুলনামূলক কম হবে এবং আমাদের কি হয়েছে দ্রাব্যতার পরিমাণ হ্রাস পায়। ঠিক আছে, আচ্ছা তাহলে এইটাই হলো আমাদের কি মেইনলি থিম, যে সময়ন ইফেক্টের ফলে আমাদের কি দ্রাব্যতার যে হ্রাসের ঘটনা ঘটে এটা কিভাবে ঘটে। এখন আমরা ধরো এই জিনিসটা একটা ভ্যালু দিয়েও একটু চিন্তা করতে পারি। এর ভ্যালু দিয়ে চিন্তা করলে আমরা ধরো এইভাবে বললাম যে সাপোজ NaCl এর ধরো যে তুমি সম্পৃক্ত অবস্থায় সর্বোচ্চ ধরো যে 5 মোল দ্রবীভূত হতে পারে, ধরো কেএসপির মান আমি ধরলাম যে সাপোজ 25, তাহলে এই অবস্থায় তাদের হলো কি যে 5 মোল, আচ্ছা 1 লিটার দ্রবণ আমি একদম মোলারিটি দিয়ে বলি আর কি। ঠিক আছে, তাহলে তার হলো 5 মোলার তার কিসের ভ্যালু দ্রাব্যতার ভ্যালু, সর্বোচ্চ যতটুকু দ্রবীভূত হইতে পারতেছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এইটা হলো এই অবস্থায় আছে। তাহলে এই অবস্থায় আমার সোডিয়াম প্লাস এবং Cl মাইনাস দুইজনই কত 5 × 5 করে আছে। তাহলে কেআইপির যেই ভ্যালু হলো 25, তাহলে এই 25 এখন আমরা এই যে গিভেন কেএসপি তার সমান হয়ে কি বসে আছে। ঠিক আছে, আচ্ছা এটা হলো আমার দেওয়া ছিল। এখন কথা হলো যে এই পাত্রে আমি কি করলাম HCl দিলাম 1 মোল, তাহলে 1 লিটার পাত্র ছিল, তার মানে এই দ্রবণে আসার পর HCl এর ঘনমাত্রা কি হয়ে গেছে 1 মোলার হয়ে গেছে। তাহলে এখন এই দ্রবণের বর্তমান কন্ডিশন হলো আমার কি হইলো যে সোডিয়াম প্লাস আছে 5 মোলার, পরে Cl মাইনাস আছে কয় মোলার 5 মোলার, HCl থেকে H প্লাস আসলো কয় মোলার 1 মোলার, HCl থেকে Cl মাইনাস আসলো কয় মোলার 1 মোলার। তাহলে এখন আমি যদি কেআইপি বের করি তাহলে কি হবে সোডিয়াম প্লাস এবং Cl মাইনাসের গুণফল, তাহলে এই গুণফল এখন কি হবে সোডিয়াম প্লাস হলো 5 এবং ক্লোরিন হলো 5 + 1 টোটাল কত আমার 6, তাহলে আমার এখন হলো কত 5 এবং এইখানে হলো 5 প্লাস হলো আমার এক্সট্রা যেই 1 দিছি 1, তাহলে এখন কত হলো 30। তাহলে এই 30 ভ্যালু আমার কি হয়েছে কেএসপি অপেক্ষা গ্রেটার হয়ে গেছে না, তাইলে এখন আমার কি ঘটা উচিত অদক্ষেপ ঘটা উচিত না। ঠিক আছে, তাইলে এখন আমার কি ঘটবে আমরা ডিসিশন নিলাম যে সুতরাং অদক্ষেপ ঘটবে।
তাহলে অদক্ষেপ ঘটলে এখন কি ঘটবে, যে শুধু ক্লোরিন দেওয়ার কারণে তোমার কি কেআইপির মান বাড়ছে, ঠিক আছে। অদক্ষেপ তো আর শুধু একটা অ্যানায়ন করতে পারবে না, অদক্ষেপ পড়লে কি বলবে, ক্লোরিনও অল্প কমবে, এটাও অল্প কমবে, এমন দুইটা অল্প মানে পৌঁছাবে যাতে এদের গুণফলটা কি হয় 30 হয়, ঠিক আছে। তার মানে জিনিসটা হলো দেখো এই জায়গার মধ্যে তার হলো কত 5 ছিল আর তার হলো আমার কি 5 + 1 ছিল, তাহলে এই দুইটার গুণফল তোমার হলো তোমার 25-এর চাইতে বেশি ছিল বা 30 যেটা ছিল বেশি ছিল আর কি, ঠিক আছে। তাহলে এখন এইটাও হলো কিছু পরিমাণ হ্রাস পাবে, এইটাও কিছু পরিমাণ হলো কি হ্রাস পাবে, তাহলে হ্রাস পায় এমন একটা ভ্যালুতে যাবে যাতে এদের গুণফলের মানটা আবার কি হয় এই 25-এর হলো আমার কি সমান হয়, ঠিক আছে। তাহলে ধরো যে এটা আমার কি থাকবে তোমার ওই আমরা যদি এটা তুলনা করি 4 আর এদিকে হইলো যদি 5 6 20, আচ্ছা 4 পয়েন্ট ধরো যে সামথিং হলো থাকবে। আচ্ছা আমরা ধরো যে এক্স্যাক্টলি একটু বের করি তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। ধরো আমি বললাম যে 5-এর থেকেও x কমছে, তাহলে 5 + 1 থেকেও আমার কি কমছে x কমছে, এবং কমার পরে এটা হলো তাদের কি বর্তমান অবস্থা, এবং এই বর্তমান অবস্থাটা আমার কার সমান হইল, কেআইপির বর্তমান ভ্যালু তার কেএসপির সমান বা কি আমার 25-এর সমান, ঠিক আছে। তার মানে মোট কথা হলো যে এই 5 থেকে কিছু কমছে, এই 5 + 1 6 থেকে কিছু কমছে, কমার পর বর্তমান ভ্যালুটা কেআইপি যেটা সেটা কেএসপির সমান এবং সেটা কি 25, তাহলে এটা এখন কি বর্তমানে একটা স্টেবল অবস্থায় আছে। তাহলে এই ঘটনায় এখন আমি তোমার যদি বলি যে এখন তোমার যদি বলা হয় যে সোডিয়াম ক্লোরাইডের কতটুকু আসলে দ্রবীভূত আছে, ঠিক আছে, তাহলে ধর সোডিয়াম প্লাস দ্রবীভূত আছে এতটুক, Cl- দ্রবীভূত আছে হলো এতটুক, তাহলে এইটার যদি আমি সোডিয়াম ক্লোরাইড কতটুকু দ্রবীভূত আছে এইভাবে বলতে চাই, তাহলে ধরো আমি এভাবে বলতে পারি না যে 5 - x হলো একটা পোর্শন, এই এক্সটারে আমি 5-এর সাথে নিয়ে আসলাম, এই 5 - x একটা পোর্শন প্লাস হলো কি আমি এই এক্সট্রা যে 1 দিছিলাম এই 1 জিনিসটা ধরো যে আমি কি এইভাবে রাখলাম আর কি, ঠিক আছে, সমান হইলো আমার কি 25। আচ্ছা দেখো আমি এই জিনিসটা আরেকবার বলতেছি যে 5 - x এবং 5 + 1 এই 6 থেকে টোটাল x পরিমাণ হলো আমার কি হ্রাস পাইছিল, তাহলে আমার কি এই গুণফলটা কেএসপি সমান আছে, তাহলে এই 5 - x 5 - x আর এই এক্সটার আমি 5-এর সাথে লিখলে 5 - x প্লাস হলো তোমার কি 1, তাহলে আমরা এই যে 5 - x এইটার আমি বলতে পারি কি যে বর্তমান সোডিয়াম প্লাসের পরিমাণ, এবং এই জায়গার যে 5 - x এটার আমি বলতে পারি হলো কি যে আমার বর্তমান Cl- এর পরিমাণ, যেটা আমার কি ছিল যে সোডিয়াম প্লাসের সাথে করেসপন্ডিং ভাবে ছিল যে তার 5 মোলার জন্য তার 5 মোলার, তাহলে তার 5 মোলার থেকে x কমছে, তার 5 মোলার থেকেও x কমছে, কইমা এমন একটা মানে আসছে। এখন তুমি তার সাথে যদি 1 গুণ দাও, সরি 1 যদি যোগ দেওয়া হলো কি কেআইপি বের করো, তার ভ্যালুটা আমার কি 25-এর সাথে কি হইতেছে সমান হইতেছে আর কি, ঠিক আছে। তাহলে এই যে 5 - x 5 - x দুইটা পার্ট যদি আমি কি করি নতুন একটা টার্ম বা s প্রাইম দিয়ে লিখে দিই, তাহলে আমি কিভাবে লিখতে পারি যে এই s প্রাইম এবং এই s প্রাইম প্লাস হইলো কি 1, এই গুণফলটা আসলে কার সমান 25-এর সমান, তাহলে এই s প্রাইমটাই আমার কি নির্দেশ করতেছে নতুন দ্রাব্যতা নির্দেশ করতেছে না, জিনিসটাকে বোঝা গেছে কি, ঠিক আছে। তাহলে আমরা যেটা বলতেছি যে টোটাল ক্লোরিন থেকে যে এক্স কমছে ওই কমাটা আমি ধরে নিতেছি যে সোডিয়াম ক্লোরাইডের সাথে যে ক্লোরিনটা ছিল ওইটা থেকেই আমার হইলো কি এক্সটা কমছে, এই যে 1 মোলার নিচ্ছি এটার থেকে কোনো হলো এক্স পরিমাণ কমে নাই, তাহলে এই 5-এর সাথে -x এই 5-এর সাথে -x যদি আমরা একসাথে লিখি, তাহলে এটা হলো কি যে হ্রাস পাওয়ার পরে সোডিয়াম ক্লোরাইডের যে সোডিয়ামটা ছিল তার এখন বর্তমান পরিমাণ, হ্রাস পাওয়ার পরে সোডিয়াম ক্লোরাইডের যে ক্লোরিনটা ছিল তার বর্তমান পরিমাণ, আর এখন আমি যে এক্সট্রাটা দিছি সেই এক্সট্রা হলো কি 1, ঠিক আছে। তাহলে এখন আমার জিনিসটা আমরা সামারিটা এইভাবে বলতে পারি যে আগের যেই দ্রাব্যতা ছিল ওইটা কইমা এখন এমন একটা দ্রাব্যতাতে আসছে যেই দ্রাব্যতার কারণে সোডিয়াম ক্লোরাইড এখন ভাঙছে হলো S প্রাইম ফরম্যাটে, এবং এই ফরম্যাটে ভাঙার পরে এই সোডিয়ামের S প্রাইম ক্লোরিনের S প্রাইম এবং তার সাথে দেওয়া সমআয়ন এই টোটাল গুণফলের মানটা এখন আমার কার সমান হয়েছে কেএসপি সমান হয়েছে। তাহলে এই যে S প্রাইমের ভ্যালুটা আমার বের হবে এইটা অবশ্যই তোমার কি 5-এর চাইতে ছোট ভ্যালু বের হবে,
মানে আগে তো আমরা দ্রাব্যতা কত বলছিলাম, এই যে 5 বলছিলাম না, তাহলে এটা তো হলো কি 5 থাকলে তো আমার গ্রেটার দেনই ছিল, তাহলে এটা অবশ্যই কি 4 পয়েন্ট সামথিং হবে, যে 4 পয়েন্ট সামথিং ইন্টু কি 4 পয়েন্ট সামথিং প্লাস 1 ইকুয়ালস টু তোমার কি হবে 25 হবে আর কি। ঠিক আছে, তাহলে আমাদের এই এস প্রাইমের মান অবশ্যই কি 5 এর চাইতে ছোটই আসবে। তাহলে আমরা এখন কি বলতে পারলাম আসলে কি দ্রাব্যতার পরিমাণ কি হলো, হ্রাস পাইল না। তাহলে আমাদের এই এস প্রাইমটাই হলো নতুন দ্রাব্যতা নির্দেশ করতেছে, আর আমাদের আগের এস যেটা ছিল সেটা হলো আমার কি আগের দ্রাব্যতা হলো কি নির্দেশ করতো। তাহলে আমাদের সময়ন প্রভাবের কারণে আমাদের দ্রাব্যতার পরিমাণটা কি হয়, হ্রাস পাইতেছে। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তীতে যখন অঙ্ক করব তখন আসলে আমরা এই থিমটাতে হলো যাব যে আমাদের সময়ন ইফেক্ট থাকলে আমরা পদার্থের দ্রাব্যতার একটা নতুন ভ্যালু হলো ধরে নিব, যে ওই পরিমাণ দ্রবীভূত সে হইলে ওই সময়নের ঘনমাত্রাটা সহ আমি যদি কি বের করি কেআইপি বের করি, তার ভ্যালুটা আমার কার সমান হবে, কেএসপি সমান হবে আর কি। ঠিক আছে, আচ্ছা আমরা তাহলে এখন ধরো যে একটা ঘটনা যদি এখানে বলি যে 0.1 মোলার HCl দ্রবণে ধরো যে AgCl এর দ্রাব্যতা এবং তোমার হলো ধরো বিশুদ্ধ পানিতে AgCl এর দ্রাব্যতা, দুইটার সমীকরণ আসলে আমরা কিভাবে লিখব। ঠিক আছে, আমার কাছে হলো AgCl এর ধরো যে কেএসপিটা হলো গিভেন আছে, মানে আমি থিমটা বলি পরে আমরা ম্যাথে যাইতেছি। তাহলে বিশুদ্ধ পানির ক্ষেত্রে আমার কি যে AgCl এর দ্রাব্যতা যদি হয় S, তাহলে Ag প্লাস এর ঘনমাত্রাও আমার কি S হবে, Cl মাইনাস এর ঘনমাত্রাও আমার কি হবে S হবে, এবং তাদের গুণফলের মান হলো কি A স্কয়ার, এবং এটা কার সমান KSP সমান। তাহলে তখন এই এসটাই আমার কি নির্দেশ করছে, দ্রাব্যতার পরিমাণ নির্দেশ করছে। আচ্ছা, তাহলে এখন কথা হলো তোমার কি 0.1 মোলার HCl দ্রবণে যখন AgCl এর দ্রাব্যতাটা তোমার বের করতে বলবে, তাহলে তখন কথা হলো কি যে AgCl দ্রবণে তোমার কি ভাঙবে, ঠিক আছে, ওই দ্রবণে Cl মাইনাস অলরেডি আমার হলো কি 0.1 মোলার আইসা আমার কি করতেছে বৈশা আছে না। তাহলে এখন আমি ধরলাম যে AgClটা এমনভাবে ভাঙবে যে ওই পরিমাণটা হলো S প্রাইম, তাহলে এমনভাবে ভাঙলো যে এই এস প্রাইমের যে ভ্যালু থাকবে তার সাথে এই দ্রবণে থাকা ক্লোরিন দুইটারে আমি যোগ দেওয়ার পরে কেআইপি যে নির্ণয় করব সেই কেআইপির মানটা আমার কি হবে কেএসপি সমান হবে সম্পৃক্ত অবস্থা, বা তোমার হলো কি ওই ম্যাক্স দ্রবণীয় অবস্থাটার জন্য যদি আমি অ্যাপ্লাই করি আর কি। তাহলে এখন আমি দ্রাব্যতা নির্ণয়ের জন্য কি করব, যে এটা হলো একটা সম্পৃক্ত অবস্থা, তাহলে এইটার সম্পৃক্ত অবস্থায় আমার হলো কি যে এজি প্লাসের ঘনমাত্রা এবং Cl মাইনাসের ঘনমাত্রার মান আমি কেএসপি সমান ধরব। তাহলে এজির পরিমাণ হলো S প্রাইম আর ক্লোরিন মাইনাসের পরিমাণ হলো কি S প্রাইম প্লাস 0.1 সমান হলো কি কেএসপি। ঠিক আছে, তাহলে আমরা কি শর্তটা বুঝতে পারছি, বিশুদ্ধ অবস্থায় থাকলে তার যেই S এবং তার যেই S, দুই S এর গুণফল S স্কয়ারের মানটাই কেএসপি সমান, এবং যখন দ্রবণের অলরেডি একটা কমন আয়ন আছে তার দ্রাব্যতার পরিমাণটা চেঞ্জ হয়ে এমন একটা ভ্যালুতে থাকবে যে এদের S প্রাইমের সাথে তাদের কমন আয়নের ঘনমাত্রাটা সহ যদি আমি কাউন্টে নিয়ে আসা গুণ দেই, দেন জিনিসটা সমান আমি ধরতেছি কি কেএসপি। তাহলে এইটা আমি সলভ করলে যে S প্রাইমের ভ্যালুটা পাবো এটাই আমার কি নির্দেশ করবে, নতুন দ্রাব্যতার মান নির্দেশ করবে, যে বর্তমানে এই S প্রাইম পরিমাণে আসলে দ্রবীভূত থাকতে পারবে, এই পরিমাণ থাকলেই তার সাথে এই কমন আয়নের ঘনমাত্রা নিয়ে গুণ দিলে তার মান কি কেএসপি সমান হবে। ঠিক আছে, এবং এই S প্রাইমের মান আমার কি হবে, দেখো এইটা হলো S প্রাইমের সাথে 0.1 আরো গুণ দিয়ে আমি কেএসপি সমান দিছি, সরি 0.1 যোগ দিয়ে আমি কি কেএসপি সমান শর্ত ধরে বের করছি না, তাহলে আমার এই S প্রাইমের মান অবশ্যই কি হবে S এর চাইতে লেস দেন আসবে না। বুঝতে পারছো কি জিনিসটা? তাহলে আমাদের সময়ন প্রভাবের কারণে আমরা বলবো হইলো কি যে আমাদের দ্রাব্যতার পরিমাণ হইলো হ্রাস পাইতেছে। ঠিক আছে, তাহলে এই হলো আমাদেরকে এখানে ঘটনা। তাহলে ধরো এখন আমরা যদি অন্য আরেকটা লবণ বলি, ধরো FeOH ধরো যে 2, আচ্ছা আমরা ধরো যে 3 বললাম, যে এই লবণের দ্রাব্যতা তুমি NaOH এর 0.1 মোলার দ্রবণে কত,
ওইটা নির্ণয় করবা, ঠিক আছে। তাহলে এখন তুমি ধরো যে কি করবা, যে FeOH3 এটার নতুন একটা দ্রাব্যতা ধরবো হলো S প্রাইম, যে 3S প্রাইম, এবং তার এখানে তোমার কি একটা কমন আয়ন অলরেডি OH মাইনাস আইসা বৈশা আছে, সেই OH মাইনাসের ঘনমাত্রা হলো তোমার কত 0.1 মোলার। তাহলে এখন আমার শর্ত কি দিব, যে বর্তমানে তার যে দ্রাব্যতা, সেই দ্রাব্যতা অনুযায়ী তার যে আয়নগুলো আসছে সেই আয়নের মধ্যে Fe3+ এর ঘনমাত্রা এবং পাত্রে থাকা মোট OH মাইনাসের ঘনমাত্রা আমার হলো কি KSP এর সমান হইতে হবে সম্পৃক্তর কন্ডিশনে। তাহলে তার জন্য আমার হলো কি S প্রাইম OH মাইনাস হলো 3S প্রাইম প্লাস হলো কি এই 0.1 সমান হলো কি KSP, ঠিক আছে। তাহলে আগে আমরা যেটা হলো কি এই S প্রাইম আর 3S প্রাইম, আচ্ছা সরি এখানে একটা কিউব আছে আমাদের, তো ঘন S প্রাইম আর 3S প্রাইম আমরা কি জাস্ট নরমালি গুণ দিয়ে দিলে KSP সমান ধরে দ্রাব্যতা বের করতাম। তাহলে এখন আমাদের ভ্যালুগুলো এমন একটা ভ্যালু বের হবে যাদের মানের সাথে তুমি সময়নের ঘনমাত্রাটা যোগ দিয়ে যদি আমরা কি ঘনমাত্রাটা মানে টোটাল গুণফলটা বের করি, তাহলে তার ভ্যালুটা যাতে আমার কি আসে KSP সমান আসে। তাহলে এই S প্রাইমটাই আমার কি হবে নতুন দ্রাব্যতা নির্দেশ করবে। তাহলে এইটাই হলো তোমার অঙ্ক করার মেথড আর কি, ঠিক আছে। যে কমন আয়ন যেটা দিবে তার ঘনমাত্রা তুমি হলো কি তোমার ওই রাশির মধ্যে জাস্ট কি করবা প্লাস আকারে হলো বসাই দিবা, প্লাস আকারে বসাই দিলে নতুন যে এসটা বের হবে এটাই তোমার নতুন দ্রাব্যতা বের হবে, এবং এটা ছাড়া যেই ভ্যালুটা বের হইতো এটা তোমার কি সময়নের আগের দ্রাব্যতাটা বের হইতো। তাহলে ওই ডিফারেন্সটাই হলো কি আমার দ্রাব্যতার পার্থক্য, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন কথা হলো আমরা ধরো যদি এখানে একটা ম্যাথ করি, আচ্ছা এটা হলো FeOH3, আচ্ছা FeOH3 এর দ্রাব্যতা গুণফল হলো দেওয়া আছে, আমরা তো এই যে মাত্র যে ম্যাথটা হলো বললাম, এখন 0.1 মোল NaOH এর যোগ করা হলে Fe3+ আয়নের ঘনমাত্রা কত, আচ্ছা কিছু যেহেতু বলা নাই আমরা 1 লিটার পাত্র হলো ধরে নেই, ঠিক আছে। তাহলে এখন আমরা একটু আগে রাশি হলো কি বললাম যে FeOH3 তার জন্য Fe3+ 3OH মাইনাস, তাহলে এইটা আমরা S প্রাইম ধরছিলাম, S প্রাইম 3S প্রাইম, আর NaOH এর OH মাইনাস হইলো তোমার কত 0.1, ঠিক আছে। তাইলে এখন আমাদের হইলো কি ধরবো, যে আমাদের শর্ত হইলো যে Fe3+ এর গুণফল এবং OH মাইনাসের যে কিউব এই গুণফলের মান ধরবো KSP, এবং এইখানে আমার কি এটা ধরছে হলো S প্রাইম, এইটা হলো 3S প্রাইম, সাথে হলো আমরা কমন আয়নটা কি করব ইনক্লুড করব KSP এর সাথে। আচ্ছা তাহলে এখন এইটা যদি আমরা সলভ করতে যাই তাহলে এখানে একটা জিনিস করতে পারি হলো যে আমাদের দ্রাব্যতার ভ্যালুগুলো থাকে অনেক ছোট, মানে আমাদের যেহেতু কি স্বল্প দ্রবণীয় লবণ, তাই 0.1 এর কাছে এই জিনিসটা হলো আমার কি ইগনোর করে দিতে পারি, যে S প্রাইমের মান যদি আমি 0.1 এর সাথে যোগ দেই তাহলে 0.1 এর মান আসলে খুব একটা বাড়বে না, ঠিক আছে। তাহলে তখন আমরা এই S প্রাইমের সাথে এই 0.1 কিউবই হলো আমরা রেখে দিতে পারি, এই জিনিসটার আমরা হলো কি অলমোস্ট প্রায় জিরোর কাছাকাছি ধরতে পারি এইটার তুলনায় আর কি, ঠিক আছে। তার মানে এই জিনিসটা হইলো যে 0.1 প্লাস হইলো 3S প্রাইম, এটাও হলো আমার কার সমান 0.1 এরই সমান, ঠিক আছে। তাহলে এইটা সমান আমাদের KSP এর ভ্যালু 3.98 ইন্টু 10⁻⁻38। তাহলে এইখান থেকে আমি হলো কি বের করব S এর প্রাইমটা বের করব, তাহলে আমার আসবে হলো কি 3.98 সরি 3.98 ইন্টু 10⁻35, ঠিক আছে। তাহলে আমাদের S প্রাইমের ভ্যালু হলো এত বের হলো, তাহলে এইটাই হলো আমার কি নতুন দ্রাব্যতার মান। এখন আমাদের ধরো দ্রাব্যতার যেহেতু পরিবর্তন Fe3+ আয়নের ঘনমাত্রার কিরূপ পরিবর্তন হবে, আচ্ছা এখন এই S প্রাইমটাই আমরা দ্রাব্যতা বলতে পারি, বা এই S প্রাইমটাই আমি কি বলতে পারি আসলে Fe3+ এর কি বর্তমান ঘনমাত্রা বলতে পারি না।
আচ্ছা এখন তাহলে আমাদের হলো কি যে এইটার আগে মানে এই NaOH দেওয়ার আগে কি হইতো, তাহলে এইটার জন্য আমরা একদম সরাসরি সমীকরণ যদি এখন অ্যাপ্লাই করি 27s⁴ সমান KSP, তাহলে এইখানের যেই এসটা বেরোবে এটাই কি আমার দ্রাব্যতা বেরোবে নতুন, অথবা এই এসটাই আমার কি Fe3+ এর ঘনমাত্রা নির্দেশ করবে। তাহলে KSP এর মান হলো 3.98 10⁻3827। তাহলে এই মান আসলে আমার কি একটু ভালোই বড় আসবে, এস প্রাইমের মানটা আমার কি একদম ভয়ানক লেভেলের ছোট, মানে সমায়ন থাকলে দ্রাব্যতা আসলে অনেক পরিমাণেই হলো হ্রাস পায়। তাহলে আমাদের এই এস আর মাইনাস এস প্রাইম এই যে ডেল এসটা বেরোবে এটাই তোমার হলো কি দ্রাব্যতার পরিবর্তন বা Fe3+ এর পরিবর্তন, কারণ Fe3+ এর ভ্যালু আর দ্রাব্যতার ভ্যালু তো আমার কি সমান। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের কি ম্যাথ করার সিস্টেম। তাহলে যার কমন আয়নটা দেওয়া থাকবে ওইটা আমরা শুধু কি করব, তার এই যে এস এর রাশিগুলো যে আমরা লিখতাম তার সাথে হলো জাস্ট অ্যাড করে দিব, বাকি সব হিসাব হলো আমার কি আগের মতোই। ঠিক আছে, এবং এনে হিসাবটাও সোজা যে তার সাথে আমার কি যে এস প্রাইমগুলো থাকবে সেগুলোর হলো কি আমরা ইগনোর করে দিতে পারি। ঠিক আছে, আচ্ছা এরপরে আমাদের এখানে হলো একই টাইপেরই একটা অঙ্ক, যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের KSP দেওয়া আছে এবং তার একটা সম্পৃক্ত দ্রবণ দেওয়া আছে কত আমার 500 ml এর, এবং সম আয়তনের 0.4 মোলার NaOH যোগ করা হইল। তাহলে হ্রাসকৃত দ্রাব্যতা কত এবং কত মিলিগ্রাম আমার হইলো কি হবে অধক্ষিপ্ত হবে। আচ্ছা আমরা হইলো গ্রামেই বের করতে পারি, পরে শুধু মিলিগ্রামে হলো কনভার্ট করব। আচ্ছা এই ম্যাথটা আমাদের মোটামুটি একটু ভালো একটা অঙ্ক। তাহলে এইখানে হলো কি আমাদের দুইটা দ্রবণ যেহেতু আছে যে 500 ml, একটার মধ্যে হলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং আরেকটার মধ্যে আমার হলো কি সম আয়তনের, তার মানে এইটাও হলো 500 ml এবং হলো কত 0.4 মোলার, এবং এটা হলো আমার কি NaOH। ঠিক আছে, আচ্ছা তাহলে দেওয়ার আগে আমাদের হলো কি দ্রাব্যতার ভ্যালু কত ছিল এটা আমাদের লাগবে, যেহেতু হ্রাসকৃত দ্রাব্যতা চাইছে। তাহলে আমাদের হলো কি যে আগে দ্রাব্যতা কত এটা আমরা আগে একটু বের করে রাখতে পারি। আচ্ছা তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের জন্য KSP রাশি দেওয়া আছে, তাহলে 4s³ সমান 4.42 ইন্টু 10⁻5। ঠিক আছে, তাহলে এস এর মান আসবে 3√4.42 ইন্টু 10⁻5/4। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে আমাদের ধরো যে এস এর ভ্যালুটা আমরা এনে রাখলাম এত মোলার। আচ্ছা এখন হলো আমাদের পরে, তাহলে এখন যদি আমরা হলো কি করি দুইটা পাত্র মিশাই, তাহলে মিশাইলে একটা জিনিস আমার একটু চেঞ্জ করতে হবে, যে সেই চেঞ্জটা হলো তার এই যে 0.4 মোলার, এই 0.4 মোলার তো আর থাকবে না। তাহলে তোমার কি 500 ml যদি আমি টোটালটা মিশাইলে 1000 ml হয়, তাহলে তার ঘনমাত্রাটা আসলে কত হবে। এটা আমরা আবার ওই S1V1 S2V2 দিয়ে করতে পারি, যে আগে 0.4 ইন্টু কত 500 আর নিচে হইলো কত 1000, তাহলে এখন কত হয়েছে 0.2 মোলার। তাহলে 0.2 মোলারের একটা কি আছে NaOH আছে, এবং তার সাথে আমার কি আছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আছে। তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে NaOH-টাকে একটা কমন আয়ন তৈরি করলো না। তাইলে এখন আমি কি করব, যে নতুন দ্রাব্যতা আমি ধরে নিলাম হলো কি ওই S প্রাইম। তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের রাশিগুলো আমি কি লিখব, যে ক্যালসিয়াম 2+ 2OH-, তাহলে S প্রাইম 2S প্রাইম। ঠিক আছে, তাহলে এখন আমাদের শর্ত হবে, আচ্ছা এখন এখানে আমার কি OH- অলরেডি পাত্রে হলো কমন আয়নের জন্য 0.2 মোলার হলো আস। তাহলে এখন আমাদের শর্ত বসাবো হলো যে বর্তমানে থাকা ক্যালসিয়াম 2+ এবং বর্তমানে থাকা টোটাল OH- স্কোয়ার সমান কি ধরবো KSP ধরবো, যে তাহলে আমার S প্রাইমের ভ্যালু আসলে ম্যাক্স কত থাকতে পারবে। ঠিক আছে, তাহলে S প্রাইম 2S প্রাইম প্লাস 0.2 স্কোয়ার সমান হলো KSP। আচ্ছা এইখানে আবার একই কথা, যে এইটার তুলনায় তুমি এটারে হলো বাদ দিয়ে দিতে পারো, যেহেতু S প্রাইম খুবই ছোট আসে।
তাহলে এস প্রাইমের ভ্যালু হলো আমাদের কি, যে কেএসপি হলো 4.42 ইন্টু tan ইনভার্স 5 বাই হলো তোমার কি 0.2 স্কোয়ার। ঠিক আছে, তাহলে এইখানে তোমার ধরো যে এত মোলার হলো আসলো। তাহলে এখন আমার হলো কি, হ্রাসকৃত দ্রাব্যতা হলো ডেল এস, যে এস মাইনাস হলো কি এস প্রাইমের ভ্যালু। এস এর মান অবশ্যই এস প্রাইমের চাইতে বড় আসবে, এস প্রাইম আমার কি তুলনামূলক হলো কি ছোট থাকবে, তাহলে এটাতে আমি কি ডেল এস পেয়ে যাব। এখন একটা এক্সট্রা অঙ্ক হলো যে কত মিলিগ্রাম অধক্ষিপ্ত হবে। তাহলে এইটার মানে হলো কি, দেখো আগে আমার এত মোলারিটি তার কি দ্রাব্যতা ছিল, আয়তন ছিল কয় এমএল, 500 ml, তাহলে এই এস ইন্টু কি এই ভি করলে কি আগের মোল সংখ্যাটা আমি পেয়ে যাব না, এবং পরবর্তীতে তার দ্রাব্যতা থাকতে পারবে এস প্রাইম, এবং দ্রবণ হইলো আমার কতটুক 1000 ml। তাহলে 1000 ml এ এত পরিমাণ যদি দ্রাব্যতা হয়, তাহলে পরবর্তীতে কয় মোল থাকতে পারবে, এই এস প্রাইম ইন্টু তোমার কি 1000 ml বা 1 লিটার না। তাহলে এই ক্ষেত্রে আমাদের হলো কি, যে ডেল এন বা অধক্ষিপ্ত মোল যদি আমি বের করি, তাহলে কি হবে, যে N1 যেটা হলো কি আগে ছিল, এবং মাইনাস আমি কি করব N2 যেটা হলো আমার কি পরে থাকতে পারবে। তাহলে আগে আমার কতটুক ছিল, আগে আমার ঘনমাত্রা ছিল এতটুকু এস, এবং আমার আয়তন ছিল কত 500 ml, যেহেতু সম্পৃক্ত দ্রবণে ছিল, তাহলে তার আগের মোল সংখ্যা কি তার এস ইন্টু ভি, তাহলে 0.5 ইন্টু কত আমার এস, এবং আমি বিয়োগ দিব। এখন বর্তমানে ম্যাক্স থাকতে পারবে হইলো কি প্রতি লিটারে এস প্রাইম মোল করে। ঠিক আছে, তাহলে এখন আমার আছে কত 1000 ml বা 1 লিটার, তাহলে 1 লিটারে আমার থাকতে পারবে হইলো কতটুকু, এস ইন্টু ভি করলে আমাদের হইলো কি 1 ইন্টু এস প্রাইম। 1 লিটার হলো দ্রবণ এবং এস প্রাইম হলো তোমার কি ঘনমাত্রা। তাহলে এইখানে যে ভ্যালুটা বের হবে, এত মোলই তোমার কি হবে অধক্ষেপ পড়বে। তাহলে গ্রামে নিতে গেলে আমি পরে কি করব, এই ভ্যালুটারে শুধুমাত্র তার আণবিক ভর দিয়ে গুণ দিয়ে দিব, মিলিগ্রামের জন্য একটা tan কিউব দিয়ে গুণ দিয়ে দিব, তাহলে আমার অধক্ষিপ্ত পরিমাণটা হইলো এত মিলিগ্রাম। ঠিক আছে, তাহলে তোমরা শুধু ভ্যালুগুলা বসায় জাস্ট বের করবা, তাইলে আমার কি কাঙ্ক্ষিত আনসার হলো পেয়ে যাবা। তাহলে এই হলো আমাদের কথাবার্তা। এখানে এই জিনিসটা একটু এক্সট্রা, তোমরা এটা একটু ভালো মতো মনে রাখতে পারো, তাইলে আমাদের মানে অঙ্কতে আসলে আর কোনো তেমন ঝামেলা নাই। ঠিক আছে, আচ্ছা আমাদের সময়ায়ন প্রভাবের এই অঙ্কগুলাই মোটামুটি আসে ঘুরায় ফিরায়, নতুন তেমন খুব একটা অঙ্ক নাই। এই হলো কথাবার্তা। আচ্ছা এইখানে হলো আমাদের একটা আলাদা থিমের একটা অঙ্ক আছে, যেটা হলো যে আমাদের সময়ায়ন প্রভাবের কনসেপ্টের সাথেই আসলে ম্যাথটা ম্যাচ করে, এবং এই ম্যাথটা আসলে আমাদের বেশ কয়েকবার বোর্ডেও হলো আসছে। তো আমরা এইটা একটু আসলে অ্যানালাইসিস করে একটু দেখবো যে আমাদের এই ম্যাথটা আসলে কিভাবে করতে হয়। আচ্ছা এখন এইটার আগে আমরা ধরো যে একটা ব্যাখ্যা যদি আসলে একটু পড়ি, ধরো আমরা এই কোয়েশ্চেনটা একটু ধরো অঙ্ক করার আগে আমি যদি জাস্ট থিমটা আগে যদি একটু বুঝতে চাই যে আমাদের ওই থিমটা কি হবে। আচ্ছা এখন এইটার থিমটা হলো যে দেখো আমি কোয়েশ্চেনটা আগে বুঝাই, যে পাত্রে জিঙ্ক 2+ এবং কপার 2+ দুইজনই বিদ্যমান, এবং এই পাত্রে আমি কি করছি H2S গ্যাস চালনা করছি, কোন লবণটি অধক্ষেপ পড়বে। তাহলে H2S চালনা করলে দ্রবণে আমি কি পাবো, সালফাইড আয়নটা পাবো। আমার কাছে জিঙ্ক সালফাইড এবং কপার সালফাইডের কি দেওয়া আছে, কেএসপি দেওয়া আছে। তাহলে সালফাইড আয়ন যদি আমি পাই, তাহলে ওই সালফাইড আয়নের ঘনমাত্রা এবং দ্রবণে থাকা জিঙ্ক 2+ এবং কপার 2+ এর ঘনমাত্রার গুণফল যখন তোমার কি জার্জির কেএসপি ক্রস করবে, তখন কি জেরজির পদার্থগুলো আমার কি করবে, অধক্ষিপ্ত হবে। ঠিক আছে, আচ্ছা এখন এইখানে একটা সুন্দর পয়েন্ট আছে, সেটা হলো কি যে আমাদের এই যে HCl, তার মানে জিনিসটা হলো যে HCl উপস্থিত সম্পন্ন একটা দ্রবণে আমি H2S চালনা করছি, এবং এই অবস্থায় দ্রবণে যতটুক সালফাইড আয়ন আমার তৈরি হয়েছে, ওই সালফাইড আয়নের সাথে জিঙ্ক 2+ এবং কপার 2+ দুইজনের মধ্যে দুইজনই আমার হলো কি একটা আয়নিক গুণফল তৈরি করবে, যার আয়নিক গুণফলটা হলো কি কেএসপি ক্রস করবে, সেই আসলে কি করবে, অধক্ষেপ পড়বে। তাহলে এখন আসলে আমরা একটু দেখবো যে এই HCl এর দ্রবণে H2S যদি চালনা করি, তাহলে আসলে কোন জিনিসটা আমার কি হয়, অধক্ষেপ পড়ে। ঠিক আছে, আচ্ছা দেখো
তাহলে এইরকম জিনিসটা হলো যে জিঙ্ক 2+ আর কপার 2+ দুইজনেরই আমি ধরলাম যে সেম একটা ঘনমাত্রা আছে, আমি ফার্স্টে ভ্যালু নিয়ে আলোচনা করার দরকার নেই। তাহলে জিঙ্ক 2+ এর একটা অ্যামাউন্ট আছে, কপার 2+ এর কি একটা অ্যামাউন্ট আছে, ঠিক আছে। তাহলে এইটার জিঙ্ক সালফাইড আকারে যদি অদক্ষেপ করতে হয় তাহলে তার নির্দিষ্ট একটা সালফাইডের ঘনমাত্রা কি আমার থাকবে। আবার এই কপার 2+ এর যদি আমার কি অদক্ষেপ করতে হয় তাহলে কপার 2+ এর সাথে একটা নির্দিষ্ট পরিমাণ সালফাইডের ঘনমাত্রা আমার থাকতে হবে অদক্ষেপ করার জন্য, যে আমার S2- এবং S2- এর ভ্যালুগুলো তোমার কি একটা নির্দিষ্ট মান হইতে হবে অ্যাটলিস্ট, যে কপার 2+ এবং জিঙ্ক 2+ যাই আছে তাদের সাথে হলো কি যাতে আমরা সালফাইডের পরিমাণটা গুণ দিলে KSP কি হয় ক্রস হইতে পারে, ঠিক আছে। আচ্ছা, মানে আমরা ইকুয়াল দিয়ে হলো টার্মিনাল পয়েন্ট দুটো বুঝাইতেছি যে S2- এর একটা পার্টিকুলার ভ্যালু আছে, যেই ভ্যালুর সাথে জিঙ্ক 2+ এর বর্তমান ঘনমাত্রা গুণ দিলে তার KSP সমান হবে, ওই ভ্যালুর চাইতে সালফাইড যদি একটু বেশি হয় তাহলে অদক্ষেপ করবে। আবার কপার 2+ এর জন্য একটা পার্টিকুলার ভ্যালু আছে, যেই ভ্যালুর সাথে বর্তমানে থাকা কপার 2+ আমরা যদি কি আয়নিক গুণফলের জন্য বের করি তাহলে আমাদের হলো কি যে এই KSP যেটা আছে তার ভ্যালুটারে হলো কি করতে পারবে ক্রস করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হলো যে দ্রবণে যে আমার হলো কি আছে HCl জিনিসটা হলো আছে, তাহলে HCl থাকার কারণে আসলে কি হইতেছে দেখো, যে তোমার H2S এটা হলো ভাঙবে H+ এবং S2- হলো তৈরি করবে। এখন দ্রবণের মধ্যে যদি অলরেডি আমার কি থাকে HCl থাকে তাহলে তার কাছ থেকে আমার কি উৎপন্ন হবে H+ উৎপন্ন হবে। তাহলে এই H+টা আমার H2S বিয়োজনের সময় একটা কি তৈরি করবে সম আয়ন তৈরি করবে না, মানে দ্রবণের মধ্যে আমার কি আছে অলরেডি হলো H+ আছে, তাহলে অলরেডি আমার যদি H+ থাকে তাহলে অলরেডি H+ থাকলে এই যে H2S বিয়োজিত হবে তার জন্য একটা কমন আয়ন ইফেক্ট তৈরি হলো, তাহলে এটা আমার কি পরিমাণ ভাঙবে অল্প পরিমাণ ভাঙবে, তাই না। তাহলে অল্প পরিমাণ যদি ভাঙে তাহলে এটা রেজাল্ট আসলে কি হবে, এই যে সালফাইড আছে সেটার পরিমাণটাও কি হবে খুবই অল্প পরিমাণ তৈরি হবে, বুঝাইতে পারছি। তাহলে আমার HCl থাকলে H2S থেকে যা সালফার আমি পাইতাম তার চাইতে আরো কি পাবো অল্প পরিমাণে হলো পাবো, ঠিক আছে। তাহলে এইটা হলো আমার এই জায়গার কাহিনী। এখন কথা হলো যে এই দুইজনের যে সালফারের প্রয়োজন, এই প্রয়োজনটা দুইজনের তো আর সেম না, ভিন্ন ভিন্ন পরিমাণে, একজনের হয়তো কম লাগতেছে আরেকজনের কি লাগতেছে বেশি লাগতেছে। এখন আমার দ্রবণে থাকা উপস্থিত সালফারের পরিমাণ কেমন কম, কি কারণে কম HCl থাকার কারণে কম, HCl থাকার কারণে সালফাইড হইতেছে কি আমার কম পরিমাণে। তাহলে যার জিঙ্ক সালফাইড আকারে অদক্ষেপ পড়ার জন্য বা কপার সালফাইড আকারে অদক্ষেপ পড়ার জন্য যেই ঘটনায় S এর মান কম থাকবে এবং যেই ঘটনায় S এর মান বেশি থাকবে, এই দুইটার মধ্যে আসলে আমরা কিভাবে বলবো যে S অলরেডি কি আছে অল্প পরিমাণে আছে, তার মানে যার জন্য অদক্ষেপের জন্য বেশি পরিমাণ দরকার তার জন্য তো আসলে কি এটা আমার কি সাফিসিয়েন্ট অ্যামাউন্টে নাই, তার মানে তারে আসলে কি করতে হবে না অদক্ষেপ ফালাইতে পারবে না, ঠিক আছে। আমরা যদি ধরে নেই যে জিঙ্ক 2+ এর জন্য আমার হলো কি সালফাইডটা একটু কম পরিমাণে লাগতো, তাহলে আমার কি এটা যদি অল্প পরিমাণ থাকে তাহলে এই অল্প দিয়েই জিঙ্ক সালফাইডের গুণফল আমার কি KSP রে ক্রস করতে পারবে, তাহলে জিঙ্ক সালফাইড কি হবে অদক্ষিপ্ত হবে। তাহলে এখন কথা হলো যে এই কপার 2+ এবং জিঙ্ক 2+ এর মধ্যে যার সালফাইড কম লাগবে অদক্ষেপ পড়ার জন্য সেই আসলে অদক্ষেপ পড়বে, কারণ সালফাইড অলরেডি দ্রবণে কি আছে কম পরিমাণেই আছে, ঠিক আছে। এখন আমরা কার জন্য কম লাগবে বেশি লাগবে এই জিনিসটা আবার বুঝতে পারি তাদের কি থেকে KSP এর ভ্যালু থেকে। তাহলে তুমি দেখো কপার সালফাইডের KSP এর ভ্যালু তোমার হলো কি অনেক ছোট না, তাহলে কপার সালফাইডের জন্য কি আমার সালফাইড লাগবে কি খুবই কম, আর তার ভ্যালু হলো কি অনেক বেশি, মানে কপার সালফাইডের তুলনায়, তাহলে তার জন্য সালফাইড লাগবে কি বেশি পরিমাণে। তাহলে আমার কি কম পরিমাণ সালফাইড হলে কপার সালফাইড অদক্ষেপ করে যাবে, বেশি পরিমাণ সালফাইড হলে জিঙ্ক সালফাইড অদক্ষেপ করবে। তাহলে HCl প্রভাব থাকার কারণে আমি সালফাইড পাইতেছি অল্প, তাহলে অল্প থাকলে আমার কি অদক্ষেপ পড়তেছে এই কপার সালফাইডটাই শুধুমাত্র কি অদক্ষেপ করে যেতেছে না, বুঝাইতে পারছি। তাহলে এটার সামারি হলো যে দুইটা পদার্থের অদক্ষেপের জন্য দুই রকম অ্যামাউন্টের সালফার দরকার, একজনের বেশি দরকার একজনের কি দরকার কম দরকার।
তাহলে দ্রবণে যদি আমার সালফাইড কম থাকে তাহলে যার কম দরকার তার হলো কি প্রয়োজন হয়ে গেল, সে অদক্ষেপ পড়ে যাবে। যার বেশি দরকার সে হলো কি বেশি পরিমাণ পাইলো না, সে কি অদক্ষিপ্ত হইতে পারবে না। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের এনে কথা। আচ্ছা, এখন যদি আমরা এই ম্যাথটা একটু সংখ্যা দিয়ে করি তাহলে আমরা ফার্স্টে কি বের করব, যে জিঙ্কের জন্য এবং কপারের জন্য প্রয়োজনীয় সালফার নির্ণয় অদক্ষেপের জন্য। ঠিক আছে, তাহলে আমাদের জিঙ্ক সালফাইডের জন্য জিঙ্ক 2+ এবং S2- এর গুণফল আমার হলো কি হইতে হবে, KSP চাইতে বড় হইতে হবে। তাহলে 3 × 10⁻23। তাহলে জিঙ্কের পরিমাণ দেওয়া আছে 0.1, তাহলে S2- এর ঘনমাত্রা আমার বড় হইতে হবে 3 × 10⁻22 মোলার থেকে। ঠিক আছে, আচ্ছা, পরবর্তীতে কপার সালফাইডের জন্য প্রয়োজনীয় কপার সালফাইডের পরিমাণ যদি আমরা নির্ণয় করি তাহলে এই দুইটার গুণফল আমার কি হইতে হবে, 5 × তোমার হলো tan−38। তাহলে এইখানে আমাদের S2- তোমার হলো কি, ধরো এটার যে 0.1 ভ্যালু, এটাও তো 0.1 ছিল, তাহলে এইটা গ্রেটার দেন হইতে হবে। আচ্ছা, ইকুয়াল চিহ্নটা আমরা বাদ দিই যেহেতু আমরা শুধু অদক্ষেপই আসলে ফালাইতে চাই। তাহলে S2- এর ঘনমাত্রা এখানে হইতে হবে তোমার 5 × 10⁻37 মোলার। তাহলে এইখানে আমাদের পয়েন্ট হলো কি, যে এইটা হলো আমার কি কম, তার মানে S2- যদি আমার কি হয় কম পরিমাণ থাকে তাহলে আমার কি কপার সালফাইড অদক্ষিপ্ত হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন তোমারা বলছে যে চেক করতে কে আসলে অদক্ষেপ পড়বে, এটা যদি আমরা গাণিতিকভাবে বের করি তাহলে এখন তোমার কি, যে দ্রবণে থাকা S2- এখন আমি বের করব, মানে আগে বের করছি কার জন্য কত দরকার। তাহলে দ্রবণে S2- যদি বের করতে চাই তাহলে এখন আমার কি করতে হবে, এই যে H2S তার জন্য আমার হলো কি একটা সাম্যাঙ্কের অঙ্ক করতে হবে, যে 2H+ S2-, এটা আমি কতটুকু নিয়েছি 0.1 মোলার। 0 হলো ছিল তার থেকে, ধরো যে ইনিশিয়ালি। এখন কথা হইতেছে এই যে 0 আছে H+, তার সাথে আমার কি করতে হবে, দ্রবণে অলরেডি 0.3 আছে H2S ভাঙার আগেই, তাহলে আমার সমায়নের মতো এখানে হলো কি, যে আমার হলো 0 + 0.3 হলো বসাই দিতে হবে। তাইলে এখন কে এর রাশি তোমার হবে হলো কি, যে 0+, আমরা তো হলো একটা সাম্য ধ্রুবকের হলো টার্ম নিব, তাহলে 0.1 - x, এদিকে 0.3 + x, এদিকে হলো কি x। ঠিক আছে, তাহলে এখন আমরা কে এর রাশি যদি বসাই 0.3 + x² × x 0.1 - x। এখন এটা যদি তুমি ভাঙায় সলভ করো, অথবা বইয়ে হইলো তোমার এই এক্স গুলা সব ইগনোর করছে, বুঝছো, এক্স এর মান অনেক ছোট হয় তো 0.3 এর সাথে যোগ দিলেও যা, 0.1 থেকে বিয়োগ দিলেও তাই, এগুলা ইগনোর করে আমরা যদি এক্স এর মান বের করি তাহলে আমাদের ভ্যালু আসবে হলো 1.22 × tan−23 মোলার। তার মানে এইটাই হলো তোমার কি, এই যে এক্স যেটা, এটাই কি বর্তমান S2- এর কি পরিমাণ না। তাহলে এখন আমি কি জানি, জিঙ্ক 2+ কপার 2+ এর আয়নের ঘনমাত্রা জানি, বর্তমানে দ্রবণে থাকা এই যে সালফাইড, এই সালফাইডের পরিমাণও আমি জানি। ঠিক আছে, তাহলে এখন আমি কি করতে পারি, দুইটার কেআইপি বের করে একটা চেক দিতে পারি যে কার কেআইপির মানটা কেএসপি চাইতে বড় হয়েছে। তাহলে আমার জিঙ্ক 2+ এর জন্য কি হবে, জিঙ্ক 2+ এর জন্য হবে হইলো জিঙ্ক 2+ 0.1 আর সালফাইড হলো কি তোমার এত। আচ্ছা, দুইটাই যেহেতু আমার হইলো কি একই, তাহলে দুইজনের কেআইপি তো সেমই আসবে, 0.1 × 1.22 tan−3। তাহলে 1.22 ইন্টু আমার হইলো
tan ইনভার্স কত 24। আচ্ছা তাহলে এখন এই যে ভ্যালুটা হইল কেআইপির ভ্যালু, তাহলে জিঙ্ক সালফাইডের কেআইপির ভ্যালু তার কেএসপির চাইতে কি আছে, ছোটই আছে। কিন্তু এই যে কপার সালফাইডের কেআইপির ভ্যালু এটা বের হইলো, তাহলে এইটা হলো কি আমার এই ভ্যালুর চাইতে কি হয়ে গেল, বেশি হয়ে গেল না। তাহলে আমার কি হবে, এই কপার সালফাইডটাই পদক্ষেপ হবে। ঠিক আছে, তাহলে এই হলো তোমার কি এই ম্যাথের কথা আর কি, যে আমাদের ফার্স্টে আমরা কি জিঙ্কের জন্য এবং কপারের জন্য প্রয়োজনীয় সালফাইডটা হলো বের করছি। তাহলে এইটা বের করার আসলে তোমার এই ঘটনায় কাজ নাই, এটা হলো আমাদের কি কনসেপ্ট বোঝার জন্য লাগছে। যদি ধরো ভ্যালু না দিত তাহলে আমরা জাস্ট ব্যাখ্যা করে বলে দিতাম আর কি। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা S2 মাইনাসের পরিমাণটা বের করছি, যে বর্তমানে HCl থাকার কারণে তার পরিমাণটা কতটুকু আছে। এরপরে আমরা যেটা করলাম যে এই S2 মাইনাসের ঘনমাত্রা এবং হলো তোমার কি যে আয়ন দুইটা আছে তাদের ঘনমাত্রা গুণ দিয়ে কেআইপি বের করছি। তাহলে যার কেআইপি কেএসপি রে ক্রস করছে তারটা পদক্ষেপ পড়বে। আমরা ব্যাখ্যা দিয়ে যেটা পাইছিলাম যে কপার সালফেট পদক্ষেপ পড়ার কথা, আমাদের কি ওই জিনিসটা পদক্ষেপ পড়ছে। ঠিক আছে, তাহলে এই টাইপের ম্যাথগুলো তোমাদের বোর্ডে ইদানিং হলো আসতেছে, তোমরা একটু দু একটা নিজেরা বাসায় করলে আশা করি বুঝবা। সবগুলা ম্যাথই আসলে আমাদের কি এই একই টাইপের ম্যাথ। ঠিক আছে।